সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। ঘুরে গেল যুদ্ধের মোড়, হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা। এরপর জানাবো জেলেনস্কি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত নয়। এরপর জানাবো জম্মু কাশ্মীরের সংঘর্ষে নিহত 12, পাকিস্তানকে দোষছে ভারত। এরপর জানাবো ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এয়ারলাইন্স দায়ী, কানাডার আদালতের রায়। এবং সর্বশেষ জানিয়ে দিব সারা বিশ্বে জাল পাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়া নিয়ে ফের শঙ্কা দেখা দিয়েছে। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। এরপর এই প্রস্তাবের জবাব দেয় হামাস। হামাসের জবাবটি পর্যালোচনা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে পাল্টা যেসব দাবি জানিয়েছে সেগুলোর কিছু কাজ করবে, অর্থাৎ মানা যাবে, কিন্তু কিছু শর্ত মানা যাবে না। আর ব্লিংকেনের এমন মন্তব্যের পর যুদ্ধবিরতিটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় যান ব্লিংকেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্লিংকেন জানান, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবের যে জবাব দিয়েছে এতে করে গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েল। ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতির যে প্রস্তাব এখন সামনে রয়েছে সেটিতে বেশ কিছু পরিবর্তন এনেছে হামাস। আমরা আমাদের মিশরের সহকর্মীদের সঙ্গে গতকাল রাত্রে এ নিয়ে কথা বলেছি। আজ বললাম প্রধানমন্ত্রীর সঙ্গে হামাসের আনা পরিবর্তনে কিছু কাজ করবে, কিছু করবে না। চ্যানেল 13 কানসহ কয়েকটি হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস একটির বিষয়ের উপর জোর দিচ্ছে, সেটি হলো স্থায়ী যুদ্ধবিরতি। কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে তারা ইসরায়েলের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। এছাড়া জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী রয়েছে তাদের তাকে খুশি করার শর্ত দিয়েছে হামাস। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকেই গাজার পুনর্গঠন কাজ শুরু করার দাবি জানিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটি। জেলেনস্কি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ শহরে ক্রেভিজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন অন্তত 29 জন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, গতকাল একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে 5 শিশু রয়েছে। এর আগে 4 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ড্রাগ। হামলার পর এই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা DSNR এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে নিয়ে করে যাওয়া হচ্ছে। এদিকে নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, প্রতিদিন প্রতি ঘন্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করছে যে ইউক্রেনকে তার অংশীদারীদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। তবে জেলেনস্কি শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রকাশ্যে মন্তব্য করেনি। জম্মু কাশ্মীরে সংঘর্ষে নিহত 12, পাকিস্তানকে দোষছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গত 3 দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। ভারতের সাধারণ নির্বাচনে কয়েক সপ্তাহ পর উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের এসব হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। 1979 সালে জম্মু কাশ্মীরের ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে। দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জম্মু কাশ্মীর উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে। গত কয়েকদিনের হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জম্মুর পুলিশ প্রধান আনন্দ জৈন বলেছেন, আমাদের বৈরী প্রতিবেশী জম্মু কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। কয়েক দশক ধরে অঞ্চলে পাকিস্তান সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এই বিষয়ে রয়টার্সের মন্তব্যে অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যদিও অতীতে এই ধরনের অভিযোগ অস্বীকার করে দেশটি বলেছে, তারা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বিদ্রোহে কেবল রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছে। মঙ্গলবার কাশ্মীরে বন্দুকযুদ্ধে ওই বিচ্ছিন্নতাবাদী ও আধা সামরিক বাহিনীর মধ্যে 100 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর 6 সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদে শপথ নেওয়ার দিন গত রবিবার কাশ্মীরে একটি মন্দিরে যাওয়ার সময় তীর্থযাত্রীদের বাসে হামলা হয়। ওই হামলায় 9 জন হিন্দু তীর্থযাত্রী নিহত এবং 41 জন আহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এয়ারলাইন্সই দায়ী বলছে কানাডার আদালত। পার্স টুডে অবশেষে কানাডার আদালত বলেছে 2020 সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক রুটে চলাচল করে ইউক্রেনের যে বোয়িং বিমানটি ইরানে বিধ্বস্ত হয় সেজন্য এয়ারলাইন্স দায়ী এবং নিহত যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব ওই সংস্থার। মার্কিন বিমান হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ হন পশ্চিম এশিয়ায় সন্ত্রাস বিরোধী সংগ্রামের কমান্ডার জেনারেল সোলাইমানি ও তার কয়েকজন সহযোগী। এর জবাবে ইরান 2020 সালের 8 জানুয়ারি ইরাকস্থ মার্কিন ঘাঁটি আইনবুল আসাদে 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল তখন আন্তর্জাতিক রুটে চলাচলকারী ইউক্রেনের 737 বোয়িং বিমান এর 752 নম্বর ফ্লাইটটি 167 জন যাত্রী নিয়ে ওই একই তারিখে অথবা 8 জানুয়ারি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিয়েভের উদ্দেশ্যে রওনা দেয় 6 মিনিট পর তেহরান শহরতলি সাবাহ এলাকায় একটি বিমান প্রতিরক্ষা ইউনিট অনিচ্ছাকৃতভাবে ওই বিমানের ওপর গুলি চালালে বিমানটি বিধ্বস্ত হয় এবং এর আরোহীরা সব প্রাণ হারান। কানাডার ওয়ান্টোরিওর আদালত যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে হুঁশিয়ারির ব্যাপারে অবহেলা করায় পিএস 752 নম্বর ফ্লাইটে নিহত যাত্রীদের পরিবারকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে দায়িত্বশীল বলে দায় দিয়েছে। ইউক্রেনের বিমান কোম্পানির উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া আশঙ্কায় তেহরান যেসব সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল সেই দিন তার আলোচনাকে সামরিক সংঘর্ষের সম্ভাবনাকে যে কোনো বিমানের চলাচল একটি সামরিক টার্গেট বা সামরিক ফাঁদ হিসেবে বিবেচনা করা হতে পারে। এরই আলোকে ইউক্রেনের এই এয়ারলাইন্সের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিহত প্রত্যেক যাত্রী বিপরীতে $1,80,000 প্রদানের মধ্যেই ক্ষতিপূরণ সীমিত করতে পারেন না, বরং প্রত্যেক নিহত যাত্রী পরিবারকে ওই ঘটনার জন্য ক্ষতিপূরণ এবং পরিপূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বিচারক বলেছেন ইউক্রেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দায়িত্ব পালনে উদাসীনতা হলো যে এটা 752 নম্বর ফ্লাইট রওনা দেওয়ার মাত্র 1 ঘন্টা আগে ইরান ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং সম্ভাব্য পাল্টা মার্কিন হামলার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছিল। এরা এমন সময় দেয়া হলো যখন এর আগে টরন্টোতে গত জানুয়ারি মাসে 18 দিন ধরে এই সংক্রান্ত মামলা কাজ অব্যাহত ছিল। টরন্টোতে আইনজীবীদের দপ্তরের প্রতিনিধি দল পল মিলার এক বক্তব্যে বলেছেন আদালতের এই রায় আন্তর্জাতিক এয়ারলাইন্স কোম্পানিগুলোর জন্য অত্যন্ত কড়া এক বার্তা বহন করছে, আর তা হলো অবশ্যই যাত্রীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এয়ারলাইন্সগুলোকে অবশ্যই সংঘর্ষ কবলিত অঞ্চলে তৎপরতা এড়িয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য এর আগে ইরানের একটি আদালত ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিষয়ে তদন্ত অনুষ্ঠানের পর তাদেরকে বিচারের মুখোমুখি করে এবং দোষী দেশকে 10 ব্যক্তিকে কারাদণ্ড দেয়। ইরান সরকার এই ট্র্যাজেডিতে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য $1,50,000 ক্ষতিপূরণ ধার্য করে এবং বেশিরভাগ পরিবারকে অর্থ পরিশোধ করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব সারা বিশ্বে জাল পাচ্ছেন এরদোগান। আসছে সপ্তাহগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব বাড়াতে নিজের সফরসূচি ছেড়ে যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোগান। ইউরোপীয় বিশ্লেষকরা ধারণা করেছেন সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে, ফলে তা পুনরুদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আমেরিকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। এরদোগানের সফর শুরু হবে ইউরোপের দেশ স্পেন ভ্রমণের মাধ্যমে। দেশটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও ন্যাটো সদস্য। এছাড়া ভূমধ্যসাগরীয় স্বার্থ ও গাজা দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করেছে বলে মত দিয়েছে বিশ্লেষকদের। স্পেনের পর G7 সামিটে অংশ নিতে ইসরায়েলি সফরে যাবেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তর আফ্রিকাতে দুই দেশের যৌথ স্বার্থ নিয়ে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন।